ওকে, আমরা শুরু করি। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো, এবং আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো আমাকে। দেখো তো, দেখা দেখা যাচ্ছে বা শুনতে পারো? আমাকে confirm করো। আমরা গতদিন পড়ছিলাম কি, গতদিন পড়ছিলাম কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধ, তাই না? বর্ণান্ধতা আমরা নোট থেকে পড়ছিলাম। কালকে তোমরা অনেকেই উত্তর দিছ। তো আতিয়া আছে, নিশাত আতিয়া আছে? আতিয়া আছো কিনা? আচ্ছা, এটা একটু লক্ষ্য করো। তুমি যেটা বুঝতে পারো নাই, আমরা যে ছক আঁকতেছিলাম, আমরা এই ছকে প্রথম প্রথম ঘরে কি লিখবো, এটা তুমি একটু বুঝো নাই বোধ হয়। তাইলে প্রথম ঘর আমরা এরকম করছিলাম, এই যে এই ঘরটা। তাইলে এই এই সাইডে থাকবে পুরুষ, আর এই সাইডে থাকবে স্ত্রী, মানে মাতা। তার মানে পিতা থাকবে এখানে, মাতা থাকবে এখানে। এখন পিতামাতা আমরা শুধু পিতামাতা লিখবো না, না লিখে প্রশ্নে পিতার সাথে যেটা লেখা যায় সেটা লিখবো। সুস্থ না অসুস্থ এই পুরোটাই লিখবো। তাহলে 5 নম্বরের জন্য যদি আমরা করি, তখন আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো সুস্থ পিতা। আচ্ছা, যাই হোক, এখানে জায়গা কম হয়ে গেছে। আমি আসলে একটু ইয়ে করে দেখাই। ওকে, মানে প্রথম খোপটা আমি একটু দেখাই। প্রথম প্রথম ঘরে তুমি কিভাবে লিখবা। তাই উপরের কর্নারের এরকম যে দাগ টানছি, তাইলে আমরা প্রশ্ন ধরে লিখবো, শুধু পিতামাতা না লিখে। এখানে কি লেখা আছে? সুস্থ পিতা লেখা আছে। তাইলে আমরা লিখবো এখানে সুস্থ পিতা, আর এখানে এই চিহ্নটা দিয়ে দিব। আর এই পাশে মাতার সাথে কি লেখা আছে? সুস্থ না অসুস্থ? অসুস্থ লেখা আছে। তাইলে আমরা এই পাশে লিখবো অসুস্থ। সম্পূর্ণ লিখতে হবে, আমি শর্টে লিখতেছি। অসুস্থ মাতা। আর যেখানে চিহ্ন দিয়ে দিতে হবে। আর আরও যদি ভালো করতে চাও, তাহলে বলছিলাম আমরা এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়ার জন্য, আর নিচের দিকে একটা তীর চিহ্ন দেওয়ার জন্য। এই তো নিশাত এখানে শুধু পিতা আর শুধু মাতা লিখছিলা। তাহলে এই পিতা মাতার সাথে শুধু পিতা মাতা না লিখে প্রশ্নে যেটা দেওয়া আছে, সুস্থ হোক বা অসুস্থ হোক, এটা লিখে দিবা। যেরকম 4 নম্বরে যদি লেখো, পিতা না লিখে কি লিখবা? পিতা। এই পাশে মাতা না লিখে কি লিখবা? বাহক মাতা। 3 নম্বরে আমরা কি লিখবো? পিতার জায়গায় শুধু পিতা না লিখবো অসুস্থ পিতা, মাতার জায়গায় লিখবো অসুস্থ মাতা। এই তো, আশা করি মানে আর সমস্যা হওয়ার কথা না। আর তোমরা ওই ছকে অনেকেই বসাইতে ভুল করতেছো। জেনেটিক যে জিনগত যে ইয়েটা আছে, ওইটা এক্স প্রাইম, এক্স, তারপরে ওয়াই, এগুলো তোমরা বসাইতে ভুল করতেছো। এটা তো আমি লিখে দিছি কোনটার কী হবে, তাহলে সেই অনুযায়ী বসাবা। আমি যেগুলো রিভিউ করি নাই, ওইগুলো রিভিউ করে আবার জানাবো কার কোথায় ভুল আছে। আমরা চলে আসি আজকের পড়া। আজকে আমরা পড়ব থ্যালাসেমিয়া, এই অধ্যায়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ পড়া। এবং এরপরেও অনেক কিছু আছে, বাট ওইগুলো বিষয় এটা পড়তেই একটু সময় লাগবে। ওকে, আতিয়া আসছে বোধহয়। আতিয়া, তোমার যে সমস্যাটা ছিল, ওইটা আমি ভিডিওর প্রথমে দেখাই দিছি। এটা রেকর্ডেড থাকবে, যখন আপলোড দিব তখন দেখে নিও। চলে আসি। এটাও আমাদের একটা বংশগত রোগ, তাই না? বংশগত রোগ মানেই জিনগত রোগ, জিনগত রোগ মানেই জেনেটিক ডিসঅর্ডার, বা এইটাকেই আমরা আরেকটা বলে থাকি SLD, সেক্স লিঙ্কড ডিজিজ বা ডিসঅর্ডার, যেটাই বলো। আমরা আজকে পড়বো থ্যালাসেমিয়া। তাইলে থ্যালাসেমিয়ার পেশেন্ট আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায়। আমাদের স্কুল পাড়াতে একটা আমাদের থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে। তারপর আমার রিলেটিভের মধ্যেও আহমেদপুরে একজন আছে। সো এইটা
আমাদের নিজেদের জন্যই জানতে হবে, নিজের ফ্যামিলির জন্য জানতে হবে। আমরা চলে আসি, এটা কি ধরনের কিসের সমস্যা হয় থ্যালাসেমিয়ায়। থ্যালাসেমিয়ায় সমস্যা হয় হচ্ছে লোহিত রক্তকণিকায়। কিসের সমস্যা হয়? লোহিত রক্তকণিকায়। তাহলে থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকোষের, লোহিত রক্তকোষ মানেই কি? আরবিসি, রেড ব্লাড কর্পাসল। তাহলে লোহিত রক্তকোষ মানেই কি? লোহিত রক্তকোষ মানেই হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসল। তাইলে থ্যালাসেমিয়া আরবিসি এর অস্বাভাবিক বলতে কি বুঝলাম? তার মানে এটা আরবিসিটা আছে। আরবিসি কেমন দেখতে বলো তো? আরবিসি দেখতে হচ্ছে, এটাকে বলা হয় দ্বি অবতল। কি বলা হয়? দ্বি অবতল। দ্বি অবতল, দ্বি অবতল মানে কি? তোমরা মিল্ক ক্যান্ডি চকলেট খাইছো না? মিল্ক ক্যান্ডি চকলেট গোল, মিল্ক ক্যান্ডি চকলেটের ওপরের দিকেও এই অংশটা একটু নিচের দিকে দাবানো থাকে, ওই পাশেও এই অংশটা একটু নিচের দিকে কি থাকে? ভেতরের দিকে দাবানো থাকে। এই যে দাবানো থাকে, গর্তের মতো থাকে, এটাকেই বলা হয় অবতল। এই গর্তগুলোকে বলা হয় অবতল। তাহলে দুই পাশেই মিল্ক ক্যান্ডির যেহেতু দুই পাশেই চাপা থাকে ভেতরের দিকে, তাহলে দুই পাশেই এটা চাপা থাকার জন্য এটার নাম হয় দ্বি অবতল। আরবিসি এর আকৃতি যদি আসে কেমন, কি দিতে হবে? দ্বি অবতল। একটু কে জয়েন দিচ্ছে? কই চলে গেছে? নাই। আরবিসির আকৃতি হচ্ছে দ্বি অবতল। এখন এই অস্বাভাবিক অবস্থা আরবিসি, তার মানে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকোষ সব একই কথা। আমাদের যদি কয়ে আসে থ্যালাসেমিয়া কি বা থ্যালাসেমিয়া কাকে বলে, এইটুকু লিখলেই 1 মার্ক পাবা। তাহলে রক্তের লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগকেই কি বলে? থ্যালাসেমিয়া বলে। এরপরে তাইলে এখানে কি কি ঘটনা ঘটে? এখানে কি কি ঘটনা ঘটে দেখো। প্রথমেই আমরা চলে আসি যে লোহিতগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে কে নষ্ট হয়? লোহিত রক্তকোষ। তোমাদের এমসিকিউ এ প্রশ্ন থাকবে থ্যালাসেমিয়ায় কোন রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়? একদম 100% এই প্রশ্ন থাকবেই। তাইলে থ্যালাসেমিয়া রোগে কোন রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়? রক্তকণিকা কী কী আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাইলে 1 নম্বরে লোহিত রক্তকণিকা, 2 নম্বরে শ্বেত রক্তকণিকা, 3 নম্বরে অনুচক্রিকা। কে ক্ষতিগ্রস্ত হয়? তাইলে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আর কি কি নাম আছে? তাইলে একটা নাম আরবিসি পেলাম, বাংলায় পেলাম লোহিত রক্তকণিকা, ইংরেজিতে রেড ব্লাড কর্পাসল। আরেকটা নাম আছে এরিথ্রোসাইট, এটা একটু জানতে হবে। এটা যদি অপশনের দিকে লেবার দিতে হবে। এরিথ্রোসাইট, RYTHROCT, এরিথ্রোসাইট। বাংলা যদি লেখো ওকে। তাহলে লোহিত রক্তকণিকার আরেকটা নাম আমরা জানলাম এরিথ্রোসাইট। এটার আকৃতি কেমন জানলাম? দ্বি অবতল। এই লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম কি? থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া রোগে কোন রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়? লোহিত রক্তকোষগুলো। লোহিত রক্তকণিকার রং কেমন আমাকে বলো তো? লোহিত রক্তকণিকার রং হচ্ছে লাল, তাই না? আমরা এর আগে ক্লাস অনেকবার বলছি যে আমাদের দেহে 500টা লোহিত রক্তকণিকা, 500টা লোহিত রক্তকণিকা। কী ব্যাপার, লেখা এরকম হচ্ছে কেন আজকে? আমাদের দেহে 500টা লোহিত রক্তকণিকার পাশে থাকে একটা শ্বেত রক্তকণিকা। এখন তোমরা যদি 500টা এরকম লাল 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 ফোঁটা দাও, এর মধ্যে যদি 1 ফোঁটা পানি দাও, ওই পানি কালারের পানিটাকে কি দেখা যাবে? এই পানি কালারটাই হচ্ছে শ্বেত রক্তকণিকার কালার। তাইলে আমাদের রক্ত লাল হয় মূলত কিসের জন্য? আমাদের রক্ত লাল হয় মূলত এখানে অসংখ্য লোহিত রক্তকণিকা থাকে। এই লোহিত রক্তকণিকার রং লাল, এই জন্য রক্তকে কেমন দেখায়? লাল দেখায়। আমাদের দেহে মূলত বলে না যে রক্ত হয়েছে বা রক্ত শূন্যতা হয়েছে বা রক্ত কমে গেছে, যাদের যেসব মায়েরা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট মায়েদের আমরা টেস্ট
একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে এই যে এই সিবিসি টেস্টে যখন ডাক্তার বলে যে অপারেশনের সময় রোগীকে রক্ত দিতে হবে 2 ব্যাগ বা 3 ব্যাগ রক্ত রেডি রাখেন, কেন? এই রোগীর রক্ত স্বল্পতা আছে বা রক্ত শূন্যতা আছে বা রক্ত কম আছে। তাহলে রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা, রক্ত কম সবগুলা একই কথা। তাইলে এই রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা, রক্ত কম বলতে কি বোঝায়? রক্তের কণিকা কয়টা? রক্তের কণিকা আমরা বলছিলাম 3টা, তাই না? একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে ডাব্লুবিসি, আর একটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। না, লেখা টাচ নিচ্ছে না, আজকে ঝামেলা করতেছে। প্লাটিলেট, PLATELET। তাহলে রক্তকণিকা এই 3টা। তবে রক্ত শূন্যতা বলতে বোঝায় মূলত আরবিসি কমে যাওয়াকে। কে কমে যাওয়াকে? আরবিসি কমে যাওয়াকে। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। তাহলে রক্ত শূন্যতা মানে কে কমে যাওয়া? আরবিসি কমে যাওয়া। রক্ত শূন্যতা মানে আরবিসি কমে যাওয়া। রক্ত শূন্যতার কী কী নাম আছে এটা একটু ভিডিও যখন দেখবা পরবর্তীতে, অথবা এখন যদি পারো সাথে সাথে নোট করে রাখবা। তাইলে আরবিসি এর আমরা কি বললাম? রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতার কী কী নাম আমরা একটু এখানে লিখে দিই। রক্ত স্বল্পতা, রক্তাল্পতা, এগুলো সব একই কথা। এর সাথে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এটাকে বলা হয় অ্যানেমিয়া। অ্যানেমিয়া এইভাবেও লেখা হয়, আবার অ্যানিমিয়া এইভাবেও লেখা হয়। এই যে স্বরে অজফলা আকার দন্ত নয় ঋষি ময় ঋষি অন্তস্থ অ্যানিমিয়া। ইংরেজিতে যদি লেখো ANAEANAEI। তাহলে রক্ত শূন্যতা বা রক্তাল্পতা রোগের আর একটা নাম কি? আর একটা নাম হচ্ছে অ্যানেমিয়া। তাইলে এই যে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কে কমে যাচ্ছে? থ্যালাসেমিয়া মূলত কে কমে যাচ্ছে? আরবিসি কমছে। তাহলে আরবিসি কমে গেলে কি হয়? রক্তহীনতা, স্বল্পতা বা অ্যানেমিয়া হয়। এখন আমরা চলে আসি আবার পড়ায়। তাইলে এই রোগে লোহিত রক্তকোষ নষ্ট হলো, ফলে রোগী কোন রোগে ভোগে? রক্তশূন্যতা ভোগে। এই রক্তশূন্যতা টান দিয়ে ওই যে অ্যানেমিয়া ট্যানেমিয়া লিখে দিছি, ওইটা বই আবার লিখে রাখবা। এই যে এই এই জায়গাতে লিখে রাখবা, এই রক্ত শূন্যতা থেকে টান দিয়ে। তাহলে রক্ত শূন্যতার ভালো নাম হচ্ছে অ্যানেমিয়া। এখন এই থ্যালাসেমিয়া রোগ কেমন? বংশ পরম্পরা হয়, এটা তো আমরা জানি। তাহলে থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে এই থ্যালাসেমিয়া 7,000 কথাটা মনে রাখতে হবে। প্রতি বছর কত শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে বাংলাদেশে? ধারণা করা হয় 7 শিশু জন্মগ্রহণ করে। আর বর্তমানে কত রোগী আছে? 1 লাখ রোগী। তাহলে 7,000 আর এ পর্যন্ত আছে 1 লাখ, এটা মনে রাখতে হবে। এখন আরেকটা কথা আছে এখানে, অটোসোমাল অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোম কই থেকে আসছে রে? অটোসোম মনে আছে? অটোসোম কাকে বলে? এর এই ধরনের পড়ছিলাম না, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম কত জোড়া? তার মানে 2টি। অটোসোম 22 মানে 44টি। তাহলে এখানে 44টা আর 2 টোটাল মিলে 46টা। আমাদের ক্রোমোজোম থাকে টোটাল 46টা, তার মধ্যে সেক্স ক্রোমোজোম 2টা, অটোসোম 22টা। এখন এই থ্যালাসেমিয়া রোগটা মূলত থ্যালাসেমিয়া রোগটার জন্য কে দায়ী? এই সেক্স ক্রোমোজোম দায়ী না হয়ে এখানে অটোসোম। আসলে কি হয়, এখানে এই অটোসোমগুলো প্রকাশ করতে পারে না, রেসেস হয়ে থাকে। তাইলে এই জন্য এটাকে বলা হয় অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার? থাকতে পারে ডেঙ্গু, থাকতে পারে অ্যানেমিয়া, থাকতে পারে থ্যালাসেমিয়া, আর এর সাথে থাকতে পারে আমরা ওপরে যেটা পড়ে আসছিলাম, আমরা ওপরে কি পড়ছিলাম? বর্ণান্ধতা। তাইলে এই সবগুলো অপশনে থাকতে পারে। তাহলে মনে রাখতে হবে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কে? থ্যালাসেমিয়া, নট অ্যানেমিয়া। অপশনে কিন্তু অ্যানেমিয়াও থাকবে বা রক্তশূন্যতাও থাকবে, নট রক্তশূন্যতা। শুধু রক্তশূন্যতা মানেই থ্যালাসেমিয়া নয়। তাহলে আমরা চলে আসি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার সম্পর্কে কি বলা আছে। এই অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার এই সম্পর্কিত যে রোগগুলো আছে সেই রোগ
সন্তানে হইতে হইলে বাবা মা দুইজনেই সমস্যা থাকা লাগবে। কোথায় সমস্যা থাকা লাগবে? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারে বাবা মা দুইজনেই সমস্যা থাকা লাগবে। তাহলে উভয়েই এই রোগের বাহক অথবা রোগী হইতে হবে। কী হইতে হবে? হয় বাহক হওয়া লাগবে, না হয় রোগী হওয়া লাগবে। তাইলেই রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পাবে। এখন এইটার কারণ কি আছে? ওই যে চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হইলে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু ক্লিয়ার করো। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমি আবার রিভিশন দিই। আমরা প্রথমে চলে আসি, আমরা পড়তেছি হচ্ছে থ্যালাসেমিয়া। এগুলো ক্লিয়ার হয় না কেন? আমি একটু ডিলিট করে দিই এগুলা। আচ্ছা থাক, লাগবে না। তাইলে আমরা পড়তেছি হচ্ছে থ্যালাসেমিয়া, তাই না? থ্যালাসেমিয়ায় তাইলে বেসিক হচ্ছে এতটুকু। এই জন্য বেসিকটা আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। তাইলে বেসিক থেকে আমরা কী কী পেলাম? থ্যালাসেমিয়ার প্রথমে পেলাম হচ্ছে রোগটা কার সমস্যাজনিত? আরবিসি এর সমস্যাজনিত। তাই আরবিসি এর কি অস্বাভাবিক অবস্থাজনিত রোগী হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে এখানে কোন রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়? লোহিত রক্তকোষ বা লোহিত রক্তকণিকা। এটা ক্ষতিগ্রস্ত হইলে বা নষ্ট হইলে কোন রোগ হয়? রক্তশূন্যতা বা অ্যানেমিয়া রোগ হয়। তাহলে এটা কী ধরনের রোগ? বংশ পরম্পরায় চলতে থাকে, তার মানে বংশগতীয় রোগ বা বংশ পরম্পরায় এটা হয়ে থাকে। এরপর আমরা চলে আসি থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসি 7,000 আর 1 লাখ। তাহলে 7,000 শিশু প্রতি বছর থ্যালাসেমিয়ায় জন্মগ্রহণ করতেছে এবং বর্তমানে আছে 1 লাখ রোগী। এইটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল ডিসঅর্ডার কীভাবে সঞ্চারিত হয় সন্তানদের মধ্যে? বাবা মা উভয়েই বাহক হওয়া লাগবে অথবা আক্রান্ত হওয়া লাগবে, তার মানে রোগী হওয়া লাগবে। এটা কাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকে? চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে বিয়ে শাদী হইলে এটার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। এতটুকুতে কারো কোনো সমস্যা নাই আশা করি। আমরা নিচের অংশে চলে যাই। নিচের অংশে আমরা চলে আসি লোহিত রক্তকোষ, লোহিত রক্তকণিকা। দেখো প্রথমে আমরা চলে আসি প্রকারভেদ। একটু প্রকারভেদটা দেখো। থ্যালাসেমিয়ার প্রকারভেদ, থ্যালাসেমিয়া কত প্রকার? তাইলে প্রোটিন তৈরির জিনের ওপর নির্ভর করে আমরা থ্যালাসেমিয়াকে দুইভাবে বিভক্ত করি। একটা এখানে প্রোটিন তৈরি হয়, সেটা সংশোধনদের থ্যালাসেমিয়া হয়, তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া আর আরেকটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। এটার নাম আলফা, সরে আলফা একারে ফা, আলফা। আর এটা বিটা, পয়রিশিট একারে এটা বিটা। তাইলে এখানে কি ঘটে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়ায়? আমরা প্রকারভেদটা কমপ্লিট করি। তাহলে একটা প্রকরণ পাচ্ছি আমরা আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া, আর আরেকটা প্রকরণ পাচ্ছি, একটাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর আর আরেকটাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে? থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। এখন এই আলফা থ্যালাসেমিয়া কেন হয়, বিটা থ্যালাসেমিয়া কেন হয়, এইটা আমরা দেখি। আবার কখন আমরা থ্যালাসেমিয়া মেজর বলবো, থ্যালাসেমিয়া মাইনর বলবো কখন? একটা জিনিস মনে রাখো, মেজর মানে কি? বেশি সমস্যা, বড়। মেজর অনেক বড়। আর মাইনর মানে ছোট, কম ইম্পর্টেন্ট। মাইনরগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট, মেজরগুলো বেশি। তাইলে মেজর কখন হয়? যখন এই থ্যালাসেমিয়ার পেশেন্ট বাবা মা উভয়ের থেকেই জিন পেয়ে থাকে, তখন সেটারে বলা হয় থ্যালাসেমিয়া মেজর। আর থ্যালাসেমিয়া মাইনর কখন বলা হয়? যখন এই থ্যালাসেমিয়ার বাচ্চাটা শুধুমাত্র বাবা অথবা শুধুমাত্র মায়ের থেকে জিন পেয়ে থাকে, তখন সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর। তাহলে থ্যালাসেমিয়া মেজর পেলাম আমরা, বাবা থেকে জিন পায়, আর থ্যালাসেমিয়া মাইনর পাইলাম দুইজনের যে কোনো একজনের থেকে জিন পায়। এখন আমরা চলে আসি আলফা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কাকে বলা হয়? এখানে আমাদের যে আরবিসি আছে, আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকোষ, এই লোহিত রক্তকোষ মানেই কি আরবিসি। তাইলে আরবিসি দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। কয় ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়? দুই ধরনের প্রোটিন। তাহলে আরবিসি কী ধর্মী হবে? আরবিসি হবে হচ্ছে প্রোটিন ধর্মী। কী ধর্মী? প্রোটিন ধর্মী। এটা পরীক্ষায় আসবে না, লাগবে না। তাহলে আরবিসি কয় ধরনের প্রোটিন দিয়ে তৈরি? দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি। একটার নাম আলফা গ্লোবিউলিন আর একটার নাম বিটা গ্লোবিউলিন। তাহলে একটা কি বললাম? এটার নাম আলফা গ্লোবিউলিন, এটা বিটা গ্লোবিউলিন। তাইলে লোহিত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি,
প্রোটিন দুইটির নাম হচ্ছে আলফা এবং বিটা গ্লোবিউলিন। তাইলে এখন এই থ্যালাসেমিয়া কখন হয়? থ্যালাসেমিয়া হয় আরবিসি এর এই দুইটা প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে। তাহলে কার জিন নষ্ট থাকার কারণে? এই আলফা গ্লোবিউলিন অথবা বিটা গ্লোবিউলিনের জিন নষ্ট থাকার কারণে। এই দুইটার জিন যদি নষ্ট থাকে তখন কি আলফা গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন ঠিক থাকবে? এদের জিনই তো নষ্ট, তার মানে এরাও কি নষ্ট হয়ে যাবে। তাহলে এদের দুইজনের মাধ্যমে কি তৈরি হয়েছে? আরবিসি তৈরি হয়েছে। তার মানে আরবিসিও তখন কি হবে? নষ্ট হবে, তার মানে ত্রুটিপূর্ণ হবে। তাইলে মেইন থিম হচ্ছে এইটা, থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকণিকার এই দুইটা প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে কি হয়? ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদন হয়। তার মানে দেহে লোহিত রক্তকণিকা এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে না তা না, বাট লোহিত রক্তকণিকাটা যেরকম হওয়ার কথা, জিন বিন্যাস যেরকম থাকার কথা সেরকম না থেকে ত্রুটিপূর্ণ থাকে। ঠিক আছে? তাইলে এই যে যাদের আলফা গ্লোবিউলিনের জিন ত্রুটিপূর্ণ থাকে তাদেরকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। তাহলে এই যে দুই ধরনের সমস্যার জন্য দুই ধরনের থ্যালাসেমিয়া হয়। তাহলে আলফার জন্য আলফা থ্যালাসেমিয়া, বিটার জন্য বিটা থ্যালাসেমিয়া। দেখা যায় যে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, তাহলে এই যে এখানে বলা আছে আলফা থ্যালাসেমিয়া রোগ তখনই হয় যখন আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে কিংবা ত্রুটিপূর্ণ হয়। তাইলে আলফা গ্লোবিউলিন তৈরির জন্য যে জিন আছে, যে জিনের মাধ্যমে আলফা গ্লোবিউলিন তৈরি হয়, আলফা গ্লোবিউলিন নামক প্রোটিনটা তৈরি হয়, এই জিন হয় আরবিসিতে থাকে না বা আমাদের দেহে থাকে না, আরবিসিতে না আমাদের দেহে থাকে না, অথবা থাকলেও সেটা সমস্যাযুক্ত ত্রুটিপূর্ণ থাকে। তখন ভুলভাল প্রোটিন তৈরি করবে, আরবিসি তৈরির জন্য যে প্রোটিন দরকার সেই প্রোটিন থাকবে না, ফলে আরবিসি যেরকম হওয়ার কথা সেরকম হবে না। তাইলে একটা আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত কিংবা ত্রুটিপূর্ণ থাকলে যে থ্যালাসেমিয়া রোগ হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। যদি পরীক্ষায় আসে আলফা থ্যালাসেমিয়া কাকে বলে, তখন কিভাবে লিখবা? যে লোহিত রক্তকণিকার আলফা গ্লোবিউলিন তৈরির জিন, আলফা গ্লোবিউলিনটা কি? প্রোটিন। তাহলে এভাবে বলবা যে লোহিত রক্তকণিকার, এগুলো লিখে নিও, লোহিত রক্তকণিকার আলফা গ্লোবিউলিন তৈরির জিন, আলফা গ্লোবিউলিন নামক প্রোটিন তৈরির জিন, তাই লিখবা। আলফা গ্লোবিউলিন লোহিত রক্তকণিকার আলফা গ্লোবিউলিন নামক প্রোটিন তৈরির জিন অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ, অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ থাকলে যে থ্যালাসেমিয়া হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। আমি আবার বলি যে লোহিত রক্তকণিকার আলফা গ্লোবিউলিন নামক প্রোটিন তৈরির জিন অনুপস্থিত থাকলে বা ত্রুটিপূর্ণ থাকলে যে থ্যালাসেমিয়া রোগ হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। তাহলে বিটা থ্যালাসেমিয়া কাকে বলে? এখান থেকেই আসতেছে যে লোহিত রক্তকণিকার বিটা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকলে। তাইলে এই যে লোহিত রক্ত একইভাবে বিটা থ্যালাসেমিয়া কীভাবে হয়? যে বিটা গ্লোবিউলিন তৈরির জিন, বিটা গ্লোবিউলিন নামক প্রোটিন তৈরির জিন অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ থাকলে যে থ্যালাসেমিয়া রোগ হয় সেই থ্যালাসেমিয়া রোগকে কী বলা হয়? বিটা থ্যালাসেমিয়া রোগ বলা হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়ার সংজ্ঞা আমরা জানলাম, বিটা থ্যালাসেমিয়ার সংজ্ঞা আমরা জানলাম। এখন যদি তোমাদের খ নাম্বারে প্রশ্ন আসে, ক্ষয়ে প্রশ্ন আসে আলফা থ্যালাসেমিয়া, আলফা টিতে থ্যালাসেমিয়া ভার্সেস, তার মানে পার্থক্য, বিটা থ্যালাসেমিয়া, তার মানে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্য লেখো খ নম্বরে 2 মার্ক। তাইলে প্রথম ধাপে সংজ্ঞা লিখবা যে আরবিসিতে আলফা গ্লোবিউলিন নামক প্রোটিন তৈরির জিন অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ থাকলে যে থ্যালাসেমিয়া হয় তাকে আলফা থ্যালাসেমিয়া বলে। তারপরে বিটা থ্যালাসেমিয়ারও একইভাবে লিখবা। লেখার পর আমরা কি লিখবো এটার সাথে, আরও এইটা আমরা দেখি কোনটা কোথায় হয়। প্রথমে আমরা চলে আসি আলফা থ্যালাসেমিয়া। তাইলে আলফা থ্যালাসেমিয়া কোথায় হয় আমরা একটু দেখি। দক্ষিণ পূর্ব এশিয়া মানে কি? আমাদের এই এরিয়াটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরপরে মধ্যপ্রাচ্য, এরপরে চীন আর আফ্রিকা। তাইলে এশিয়া আফ্রিকা আছে, দেখো এশিয়ার কোন অংশ? এশিয়া আফ্রিকা, এই দুইটা মনে রাখবা। তাহলে এশিয়া আফ্রিকা, এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া আর এদিকে আফ্রিকা, আর মাঝখানে কি আছে? এই এশিয়া কই গেল রে? এশিয়া আর আফ্রিকা। তাহলে মাঝখানে মানে মধ্য, তাহলে মাঝখানে আছে কি? এশিয়া আর আফ্রিকার মাঝখানে আছে হচ্ছে মধ্যপ্রাচ্য, আর এর সাথে আছে চীন। তাহলে এভাবে একটু মনে রাখতে হবে, প্রথমে দক্ষিণ পূর্ব এশিয়া, শেষে আফ্রিকা, মাঝখানে মধ্যপ্রাচ্যর সাথে আছে চীন। তাহলে এই কয়টা জায়গায় আলফা থ্যালাসেমিয়া বেশি হয়।
আলফা থ্যালাসেমিয়ার আলাদা কোনো নাম নাই, কিন্তু বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া নামেও ডাকা হয়। এটা মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ একটা হইলে এটা দিয়ে হবে। তাইলে কুলির থ্যালাসেমিয়া কাকে বলা হয়? বিটা থ্যালাসেমিয়াকে। তাইলে এখানে কোন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়? বিটা থ্যালাসেমিয়ায় বিটা গ্লোবুলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। তাইলে এইটা কোথায় দেখা যায় বেশি? ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মধ্যে। এখন এই মধ্যপ্রাচ্য আর ভূমধ্যসাগর উল্টাপাল্টা করে না, ভূমধ্যসাগর বিটা আর মধ্যপ্রাচ্য কি আলফা। তাহলে ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মাঝে বেশি দেখা যায়। ভূমধ্যসাগর মানে কি বলো তো? ভূমধ্যসাগর কোনটার নাম জানো তোমরা? ভূমধ্যসাগর মানচিত্রে দেখবা, মানচিত্রে চারিদিক দিয়ে অসংখ্য দেশ, আর মাঝখানে আছে হচ্ছে সাগর। এই যে মাঝখানে আছে সাগর, তাহলে অনেকগুলা ভূমির মাঝখানে সাগর, এজন্য এটার নাম বলা হয় ভূমধ্যসাগর। ঠিক আছে, ওকে। আমরা তাইলে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়ার মাধ্যমে প্রথমে সংজ্ঞা পড়লাম, তারপরে কোনটা কোথায় হয়। আলফা থ্যালাসেমিয়া হয় দক্ষিণ পূর্ব এশিয়া, শেষে আছে আফ্রিকা, মাঝখানে আছে মধ্যপ্রাচ্য, সাথে আছে চীন। আর বিটা থ্যালাসেমিয়া কোথায় হয়? ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মধ্যে বেশি দেখা যায়, আর কিছু কিছু আফ্রিকান, আমেরিকান, চীনাদের মধ্যে, চীন এশিয়াদের মধ্যেও দেখা যায়। মেইনলি মনে রাখতে হবে ভূমধ্যসাগরটা এখানে। এখন আমরা বললাম যে জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুভাগে ভাগ করা যায়। আমরা এটা অলরেডি পড়ে ফেলছি, দেখো, থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর কি হয়? মা বাবা দুজনের কাছ থেকেই জিন পায় শিশু। আর মাইনরে কার থেকে জিন পায়? হয় তার বাবা অথবা তার মায়ের যে কোনো একজনের কাছ থেকে জিন পায়। তাইলে এই একজনের কাছ থেকে জিন পাইলে যারা মাইনর, থ্যালাসেমিয়া মাইনর, তাদের কোনো উপসর্গ দেখা যায় না। তাহলে যারা থ্যালাসেমিয়া মাইনরে ভোগে তাদের উপসর্গ দেখা যায় না, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে তারা বুঝতেই পারবে না তার দেহে থ্যালাসেমিয়া আছে, কিন্তু সে কি করবে? থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে থাকবে না, সে বুঝতে পারবে না, কিন্তু তার দেহের ভেতরে তো থ্যালাসেমিয়ার জিন একটা থেকে গেছে। এজন্য সে কী হিসেবে কাজ করবে? থ্যালাসেমিয়ার বাহক হিসেবে কাজ করবে। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, না থাকলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, আমরা পরের অংশটার জন্য একটু ক্লিয়ার দেখো। ক্লাস আর বেশিক্ষণ লাগবে না, আমাদের সর্বোচ্চ 20 মিনিট হইলে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা থ্যালাসেমিয়া শেষ দিয়ে কোনগুলো নিজে নিজে ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার হচ্ছে না কেন? একটু সময় দাও আমাকে। তাইলে আমরা যতটুকু পড়লাম আমি আর একবার রিভিশন দিয়ে দিই, আমি বলি তোমরা শোনো। প্রথমে আমরা চলে আসি থ্যালাসেমিয়া কি। তাইলে থ্যালাসেমিয়া কোন রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত অসুখ? লোহিত রক্তকণিকার। তাইলে লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতাজনিত অসুখকে কি বলা হচ্ছে? থ্যালাসেমিয়া বলা হচ্ছে। অস্বাভাবিক অবস্থাজনিত রোগকে কি বলা হচ্ছে? থ্যালাসেমিয়া বলা হচ্ছে। এখন আমরা চলে আসি থ্যালাসেমিয়ায় কোন রক্তকণিকা আক্রান্ত হচ্ছে তাইলে, বা নষ্ট হচ্ছে বা ত্রুটিপূর্ণ হচ্ছে? কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আর কি নাম আছে? আরবিসি, ফুল ফর্ম রেড ব্লাড কর্পাসল, CORPUSCLE, কর্পাসল, COR, কর, PUSCLE, কর্পাসল। ঠিক আছে। আর আরেকটা নাম হচ্ছে কি? এরিথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম বা লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই নামগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা থ্যালাসেমিয়ার সংজ্ঞা জানলাম, এরপরে জানলাম যে আরবিসি এর ত্রুটিপূর্ণ অবস্থা এটা, যা আরবিসি ত্রুটিপূর্ণ থাকে। আর আরবিসি ত্রুটিপূর্ণ হইলেই জানি আমরা একটা রোগ হয়। কোন রোগ হয় রে? থ্যালাসেমিয়ায় কোন রোগ হয়? আরেকটা অ্যানেমিয়া। কোন রোগ হয়? অ্যানেমিয়া। অ্যানেমিয়া মানে কি? অ্যানেমিয়া মানে হচ্ছে রক্তশূন্যতা। এরপর ইনসিডেন্স, যে কতজনে ঘটে। তাইলে প্রতি বছর কত শিশু জন্মগ্রহণ করে বাংলাদেশে? প্রতি বছর 7,000 শিশু জন্মগ্রহণ করে। এ পর্যন্ত কতজন রোগী আছে? 1 লাখ রোগী আছে। এটা কি ধরনের ডিসঅর্ডার? এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হইতে হইলে কি হইতে হয়? বাবা মা উভয়কেই হয় বাহক হওয়া লাগবে অথবা আক্রান্ত হওয়া লাগবে। এটার সম্ভাবনা কখন বেড়ে যায় এই সমস্যা বাচ্চার এই সমস্যা হওয়ার সম্ভাবনা কখন বাড়ে? যখন তো ভাই বোনের মধ্যে বিয়ে হয়। এটা হচ্ছে হিসেব, সেটা যে তোই হোক না কেন, তার মানে নিকট আত্মীয় আর কি। এরপরে আমরা চলে আসি প্রকারভেদ। প্রকারভেদ আমরা কয় প্রকার পড়ছিলাম?
জিন জিন প্রাপ্তির ওপর ভিত্তি করে একটা পড়ছিলাম, আর প্রোটিন তৈরির জিন ত্রুটিপূর্ণ বা অনুপস্থিত থাকার উপর ভিত্তি করে বলছিলাম। তাহলে প্রোটিন তৈরির জিনের ওপর ভিত্তি করে দুই ভাগে, আলফা আর বিটা। তাহলে আলফা থ্যালাসেমিয়া কী হয়, আলফা গ্লোবুলিন প্রোটিন তৈরির জন্য যে জিন থাকে সেই জিন হয় অনুপস্থিত থাকে, না ত্রুটিপূর্ণ থাকে। বিটা থ্যালাসেমিয়া কী হয়, বিটা গ্লোবুলিন নামক প্রোটিন তৈরির জিন হয় অনুপস্থিত থাকে, না ত্রুটিপূর্ণ থাকে। তারপরে আমরা চলে আসি আলফা থ্যালাসেমিয়া কোথায় হয়। আচ্ছা, প্রকারভেদ তো আরেকটা আছে, আরেকটা আমরা শেষ করে ফেলি। প্রকারভেদ আমরা আরেকটা জিন প্রাপ্তির উপর ভিত্তি করে করছিলাম। জিন প্রাপ্তির উপর ভিত্তি করে এটাকে কয় ভাগে ভাগ করা, দুই ভাগে, থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। দেখো ব্যাপারটা বুঝো, জিন প্রাপ্তির ওপর ভিত্তি করে। প্রাপ্তি মানে কি, পাওয়া, কই থেকে পাচ্ছে। তাহলে জিন প্রাপ্তি, জিন কার থেকে পাবে, বাচ্চা হয় বাবার থেকে নয় মায়ের থেকে, তাই অথবা উভয়ের থেকেই। তাহলে বাবা অথবা মায়ের থেকে পাইলে সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর, আর উভয়ের থেকেই পাইলে বলা হয় থ্যালাসেমিয়া মেজর। যারা থ্যালাসেমিয়া মাইনরের রোগী তাদের নিজের দেহে কোনো রোগের লক্ষণ থাকে না, এই রোগের লক্ষণকে বলা হয় উপসর্গ। রোগের লক্ষণকে বলা হয় কি, এই উপসর্গ মানে হচ্ছে লক্ষণ, রোগের লক্ষণ বা উপসর্গ এখানে থাকে না। এজন্য সে কি হিসেবে কাজ করে, সে নিজে বাহক হিসেবে কাজ করে, কিন্তু সে নিজে জানবেই না যে আমার দেহের ভেতরে এই থ্যালাসেমিয়ার জিন আছে। ওকে, আমরা রিভিশন দেওয়া শেষ বেসিকটুকু, আমরা চলে আসি এখন এই সমাধানগুলোতে। তোমাদের পরীক্ষায় মূলত গয়ে আসে এই সমাধানটা। দেখো এখানে কি বলা আছে, বাহক বাবা, বাহক মা, বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভেতর থ্যালাসেমিয়ার সন্তান জন্মের সম্ভাবনা কতটুকু, এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে চলে আসছে 4/1 সেটার আমরা পরে। আমাদের প্রশ্নে তো থাকবে যে বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া কিভাবে সঞ্চারিত হবে, অথবা উদ্দীপকে দেয়া থাকবে যে মনে করো যে কি নাম দিব রে, কার নাম দিই কার সাথে মিলে যায়। আচ্ছা দাঁড়া, মনে করো যে শেখ হাসিনা, মনে করো শেখ হাসিনার স্বামীর নাম হচ্ছে ওয়াজেদ। উদ্দীপকে দেওয়া থাকলো যে শেখ হাসিনা হচ্ছে থ্যালাসেমিয়ার আক্রান্ত, থ্যালাসেমিয়া কি আক্রান্ত। আবার ওয়াজেদ আলী মিয়া, সেও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাইলে তাদের সন্তানদের মধ্যে এই থ্যালাসেমিয়া রোগটি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা কতটুকু বিশ্লেষণ করো। এই যে উদ্দীপক থেকে এইভাবে প্রশ্ন আসবে। তাইলে এখন আমরা একটু দেখি এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে আমাদের যেটা বইয়ে দেওয়া আছে সেইটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এটিও করব, বইয়ে তো অনেক কাহিনী করে দেওয়া আছে, এর আগে যেভাবে করছিলাম। দেখো প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব হচ্ছে এখানে কি বলা আছে, এই যে বাহক বাবা। তাইলে এই বাহক বাবা কথাটা আমরা আগে লিখে ফেলি, যে একটু খাতা লেখো, বাহক পিতা লেখো। প্রশ্নে পিতা থাকলে পিতা লিখতে হবে, বাবা থাকলে বাবা লিখতে হবে, আব্বা থাকলে আব্বা লিখতে হবে। হিসাব হচ্ছে এটা, প্রশ্নে যেটা থাকবে সেটাই। বাঁকা হয়ে যাচ্ছে, সব লিখে একটু। ওকে, তোমরা একটু আমার সাথে এটা প্র্যাকটিস করে ফেলো। তাইলে প্রথমে আমরা লিখব হচ্ছে, পুরুষের চিহ্নটা দিই, বাহক বাবা, আমি সংক্ষেপে লিখতেছি, এত এখানে লেখা যাচ্ছে না। বাহক বাবার সাথে এই পাশে কে থাকবে, মাঝখানে অবশ্যই ক্রস দিতে হবে। এখানে মাতাও কি বাহক, তাইলে বাহক মাতা। এইটা কি জিনোটাইপ না ফিনোটাইপ রে, বাহক বাবা বাহক মাতা, এটা হচ্ছে ফিনোটাইপ। তাইলে এদের জিনোটাইপ কেমন হবে, বাহক বাবা। দেখো এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলছিলাম না, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই যে রিসেসিভ কথাটা থেকে এখানে আর দিয়ে করা হয়, কি দিয়ে করা হয়, আর দিয়ে এই সমাধানটা করা হয়। এটা অনেকভাবেই করা যায়, এর আগে আমরা যেরকম এক্স প্রাইম নিয়ে করছি, আর প্রাইম নিয়েও করা যায়, বাট বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই করব। আমাদের এখানে বড় আর হচ্ছে স্বাভাবিক, বড় আর হচ্ছে কি স্বাভাবিক জিন, সুস্থ জিন, আর ছোট আরটা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, তার মানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত জিন।
তাহলে বড় আর কি স্বাভাবিক জিন, ছোট আর থ্যালাসেমিয়ায় আক্রান্ত জিন। মনে থাকবে, বড় আর স্বাভাবিক সুস্থ জিন, ছোট আর থ্যালাসেমিয়ায় আক্রান্ত জিন। প্রথমে আমাদের মেইন জিনিস এইটা আমাদের মনে রাখতে হবে। তাইলে আমরা একটু দেখি বাহক বা বিন্যাস কেমন হবে। দেখো বাবা কি, তাইলে এখানে আবার বাবা মানে XY লিখে দিও না, এখানে আমাদের জিনটা ধরতে হবে কি, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম দিয়ে হচ্ছে না যে তুমি XY লিখবা, এটা কি অটোসোম দিয়ে হচ্ছে। কি দিয়ে হচ্ছে? অটোসোম দিয়ে। এই জন্য XY XX দিয়ে করা যাবে না এটা, এই জন্য এটা কি দিয়ে করতে হবে, এটার অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার ছিল না, আর্থে রিসেসিভ, এই জন্য এখানে আর ধরে করতে হবে, এটা মাথায় রেখো, এটা কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া আবার XY দিয়ে করলে কী ক্যালকুলেশন বের হয়ে আসবে আল্লাহই ভালো জানে। তাইলে বাহক বাবার জিনোটাইপ কেমন হবে দেখো। বাহক বাবার মধ্যে বাহক মানেই কি, বাহক মানেই হচ্ছে একটা থাকবে ভালো সুস্থ আর একটা থাকবে খারাপ অসুস্থ। তাইলে আমাদের ভালো কোনটাকে বলছিলাম? ভালো বলছিলাম বড় আরকে, খারাপ বলছিলাম ছোট আরকে, তাই না? তাইলে বাহক বাবার জিনোটাইপ কেমন হবে? এই যে বড় আর, তাইলে বড় আর একটা আমরা গোল করে দিলাম, আর একটা ছোট আর। এটা ভেঙে ভেঙে অনেক বড় করে করা যায়, আমরা আগে যেভাবে করছিলাম এত বড় করে করার দরকার নাই, এভাবে করলেই হবে। তাইলে বাহক বাবার আমরা জিনোটাইপ আমরা লিখে দিলাম বড় আর ছোট আর। মায়ের ক্ষেত্রেও কী হবে, বাপ মা, এখানে তো আর XY হিসাব নাই, তার মানে একই হিসাব হবে, বড় আর ছোট আর। এতটুকু তো ক্লিয়ার আশা করি সবার কাছে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটাকে ধরতে হবে, ধরে বাকি দুইটাকে গুণ করে দিতে হবে, এটাকেও ধরে এই দুইটাকে গুণ করে দিতে হবে। এর আগে আমরা এই কাজ করছি। তাহলে এটা আমরা কিভাবে করি আমরা একটু দেখি। প্রথমে আমরা চলে আসব, প্রথমটাকে ধরবো। কাকে ধরবো? প্রথমটাকে ধরবো। নামার পাশের প্রথমটার সাথে প্রথম প্রথম, তাহলে এটা একটু উপরে লিখে রাখতে পারো। প্রথমে 1 1, এইটার প্রথম ওইটার প্রথম, তারপরে 1 2, এইটার যে প্রথমটা একটু সাইডে নামালাম, মনে রাখতে হবে এই কোণাটা সমান সমান থাকে যেন, বা একই লেভেলে থাকে, কাছাকাছি লেভেলে থাকে যেন। তাহলে 1 2, বুঝতে পারছো? 1 1 1 2 এর হিসাব। এইটা আবার বোঝাই প্রথম থেকে যদি না বুঝে থাকো। তাহলে বাহক লিখলাম, এই অংশটুকু একটু মুছে দিই, কতটুকু যে মুছবে, সবই মুছে গেল। দেখো আমি একটু তোমাদের বোঝানোর জন্য যদি লিখি, এই পাশের এইটা 1 হইলে এটা 2, এই পাশের এটা 1 হইলে এটা 2, তাইলে আমরা প্রথমে কিভাবে মিলাবো? 11 1 1, এরপরে মিলাবো 12 1 2। তাইলে প্রথমে আমরা কি মিলাতে চাইছি? 1 1, তার মানে 1 থেকে সোজা নামবো, ওইটার 1-এর সাথে লাগাই দিব। তারপরে আবার কি বলছি? 1 2, তাহলে 1 থেকেই যে নামবো ওইটার 2-এর সাথে লাগাই দেব। ওকে, এরপরে আমরা 2 নম্বরে চলে আসব, তার মানে 2 1 হবে, 2 2 হবে। তাহলে 2 থেকে এইটা থেকে যদি আমি এখানে নামাই তাও হবে, বাট দেখো একদম ঘিজিবিজি হয়ে যাবে, তুমি লেখার জায়গা পাবা না। এই জন্য এইটা যুক্ত করার সময় কীভাবে পেছন দিক থেকে আসবা। তাহলে 2 থেকে 1 মিলবে, আগে 1 থেকে নামাই নিয়ে আসবো, পেছন দিকে আসবো, তাহলে 1 থেকে 2কে মিলাবো, 1-এ নামবো, অপর পাশের সাথে মিলাই দেব। এইটারও পেছন দিক থেকে মেলাবো। পেছন দিক মানে কি? 2 থেকে এই পাশের 2 থেকে নামবো, এই যে এই পাশের 2 থেকে সোজা নামলাম, ওইটার কোনটার সাথে মিলবে? 2 2, তার মানে ওইটার দ্বিতীয়র সাথে মিলবে, এই যে মিলাই দিলাম। এই হচ্ছে আমাদের বোর্ডটা, এরকম হবে। এখন কি কি ঘটতেছে এখানে আমরা একটু দেখি।
দেখো এই আর যে কার সাথে মিলছে, প্রথমে বড় আরের সাথে এক এক, এই আর আর এই আর, তাইলে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, বড় আর বড় আর। এই পাশেরটা যে কোথায় মিলছে ছোট আরের সাথে, তাহলে এখানে আমরা লিখতে পারি বড় আর ছোট আর। এই পাশেরটা আমরা একটু দেখি, এখানে বড় আর আছে, এই পাশে ছোট আর আছে, তাইলে বড় আর ছোট আর। আর লাস্টেরটা দেখবা দুইটাই কি হয়েছে, ছোট আর ছোট আর। এটা বোধহয় মুছে যাবে, লাস্টেরটা দুইটাই ছোট আর ছোট আর। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, যদি প্রয়োজন হয় এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো খাতায় লেখার জন্য। তাইলে এখানে এই যে বা 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 মা লিখছি, এগুলা আবার তোমরা এত এই সংক্ষেপে লিখো না যেন, স্যার আবার বোবা হয়ে যাবে এটা দেখলে। তাইলে বাহক বাবা, বাহক মাতা, এইভাবেই লিখবা, বাহক পিতা বা বাবা, যেটাই লেখো প্রশ্নে যেটা উল্লেখ থাকে আর কি। এতটুকুতে যদি সমস্যা না, দেখি কী ঘটনা ঘটবে। আমরা একটু দেখি বড় আর বড় আর, এইটা কী ধরনের হবে, সুস্থ না অসুস্থ, বড় আর বড় আর। তাইলে বড় আর হবে সুস্থ, এখানে কোনো ছোট আর নাই, ছোট আর থাকলে সে বাহক হবে অথবা অসুস্থ হবে, তাই না? তাহলে এখানে একটা ছোট আর আছে, একটা ছোট আর থাকলে সে হবে বাহক, সে হবে কি বাহক। বাহকরা কেমন, সুস্থ না অসুস্থ? বাহকরা মনে রাখবা সুস্থ, এদের কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না, সুস্থের মতোই জীবনযাপন করে, এই জন্য বলা হয় বাহকরা সুস্থ হিসেবেই থাকে। বাট আমাদের ফলাফল লেখার সময় বাহক আলাদা করে লিখতে হয়। এইটাও কি হবে দেখো, এইটাও হবে হচ্ছে বাহক। আক্রান্ত হবে কে, এই ছোট আর ছোট আর। এটা হচ্ছে অসুস্থ, স্বরে লিখে রাখলাম অসুস্থ। তাইলে দেখো চারজন সন্তানদের মধ্যে বর্ণান্ধ বলতেছি, থ্যালাসেমিয়ার পেশেন্ট কয়জন হচ্ছে, থ্যালাসেমিয়ার পেশেন্ট হচ্ছে একজন, 4টা সন্তানের মধ্যে একজনের এইটা হচ্ছে আক্রান্ত, সরেয়া। তাইলে আমাদের বাহক বাবা এবং বাহক মাতা থেকে যদি 4টা সন্তান হয়, 4টা সন্তানের মধ্যে একজন হচ্ছে সম্পূর্ণ সুস্থ, 2জন হচ্ছে বাহক এবং একজন হচ্ছে অসুস্থ। আমরা দেখি বইয়ে কি লেখা আছে এখানে। এই যে বাহক বাবা এবং বাহক মায়ের মধ্যে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া সন্তান জন্মদানের সম্ভাবনা, তাহলে থ্যালাসেমিয়া সন্তান মানে কি, অসুস্থ সন্তান। অসুস্থ মানে কি, ওই যে লাস্টে ছোট আর ছোট আর। সম্ভাবনা কি, 4 জনের মধ্যে কয়জন, একজন, তার মানে কি 4 ভাগের 1 ভাগ। তাইলে এই যে এই 4টা করার পর নিচে লিখতে হবে ফলাফল লিখে, এই যে এখানে চিত্রে যে এতটুকু আছে এতটুকু লিখে দিতে হবে ফলাফল লিখে। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে তো বলা আছে বাবার বাহক মাতা প্রশ্নে উল্লেখ থাকে যে অসুস্থ বাবা আর বাহক মাতা হলে বাবার হচ্ছে অটোজম 2টা ছোট আর হবে। বুঝি নাই, আর একবার বলো। যদি প্রশ্ন থাকে বাহক মা আর অসুস্থ বাবা, হ্যাঁ অসুস্থ বাবা হইলে তাহলে কি হবে, দুইটাই ছোট আর হবে। অসুস্থ যার কাছেই থাকুক তারই দুইটাই ছোট আর হবে, এটা হচ্ছে হিসেব। সেটা মায়ের কাছে থাকুক আর পিতার কাছে থাকুক, মানে যেই অসুস্থ তার নিচেই দুইটাই ছোট আর হবে, বুঝতে পারছো? হ্যাঁ। আর অনুপাত কিভাবে লিখবো, 1:2:1? এইটাতে অনুপাতের দরকার নাই। এইটাতে প্রশ্নে কি থাকবে, প্রশ্নে যদি ফলাফলে অনুপাত চায়, অনুপাত থ্যালাসেমিয়াতে সচরাচর চায় না, অনুপাত চায় বর্ণান্ধতায়, বুঝছো? এখানে যদি অনুপাত চায় তাহলে কি লিখবা, সুস্থ অনুপাত বাহক অনুপাত অসুস্থ। তাহলে সুস্থ কয়জন, একজন, অনুপাত বাহক কয়জন, 2জন, অনুপাত অসুস্থ কয়জন, একজন। তবে এখানে অনুপাত চায় না, এখানে মূলত চায় ওই যে কতজন সন্তান থ্যালাসেমিয়া হবে, এইটা বলে যে কতজন সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, তখন ওই যে দিতে হবে যে এতজন সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, এরকম, বুঝছো? এখন হোমওয়ার্ক লেখো, তুমি যেটা প্রশ্ন করলো ওইটাই আমি হোমওয়ার্ক দিতাম আর কি। হোমওয়ার্ক 1 নাম্বার লেখো সবাই। 1 নাম্বারে অসুস্থ পিতা ক্রস অসুস্থ
মাতা। আরে লিখছো এটা অসুস্থ পিতা অসুস্থ মাতা হোমওয়ার্ক। এইটার এই ক্রস হ্যাঁ, তোমরা করবা এইটার মতো করে, এটা যেভাবে করে দিছে এভাবে। তারপর 2 নম্বরে লেখো এখানে বাহক আর অসুস্থ অসুস্থ পিতা আর হচ্ছে বাহক মারা, এই 3টা হোমওয়ার্ক করবা। অসুস্থ পিতা অসুস্থ মাতা লিখছো এটা। 2 নম্বরে বাহক পিতা বাহক মাতা, 3 নম্বরে অসুস্থ পিতা বাহক মাতা। স্যার 2 নম্বরে বাহক অসুস্থ মাতা বলেন। হ্যাঁ 2 নম্বরে বাহক মাতা অসুস্থ পিতা, বাহক মাতা 2 আর 3 তো একই, বাহক পিতা 2 নম্বরে বাহক পিতা অসুস্থ মাতা, 2 আর 3 উল্টা, একটাতে বাহক পিতা আর একটাতে বাহক মাতা 2 আর 3-এ। আবার বলি 1 নম্বর অসুস্থ পিতা ক্রস অসুস্থ মাতা, 2 নম্বরে বাহক পিতা ক্রস অসুস্থ মাতা, 3 নম্বরে অসুস্থ পিতা ক্রস বাহক মাতা। তাহলে এইটা এইভাবে করে আমাকে দেখাবা, ঠিক আছে? এখানে যে বোর্ডটা আমরা যে ছকটা আঁকছে যে এরকম এগুলা, এটারে বলা হয় চেগার বোর্ড। এটা ইন্টারমিডিয়েটে যা পাবা, এসএসসিতে এটা উল্লেখ করে নাই। আমরা এত প্যারার মতো যাবো না। এতটুকুতে কারো সমস্যা আছে কিনা বলো বুঝতে? এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবেই, বর্ণান্ধতা থ্যালাসেমিয়া 2টা থেকে একটা পরীক্ষায় আসবে 100%। পারবা তো? স্যার বর্ণানুতার যে হচ্ছে অনুপাত লিখছিলাম ওগুলো কি সব হয়েছে? হ্যাঁ অনুপাত আমি তোমার রিভিউ করি নাই। তোমার যখন আমি প্রথমেই ভুল দেখছি তখন আমি ওইটাকে কারেকশন করাইছি। ওটা আমি রিভিউ করে আবার জানাবো তোমাদের, আজকে রাত্রে দিয়ে দিব সবগুলা, ঠিক আছে? এতটুকু সমস্যা না থাকলে আমরা চলে আসি লক্ষণে চলে আসি। দেখো তীব্র থ্যালাসেমিয়া কোনটা রে? এখানে লিখে রাখো থ্যালাসেমিয়া মেজর। আমি সংক্ষেপে লিখতে, তোমরা ফুল লিখবা। থ্যালাসেমিয়া মেজর তীব্র কেন? এটা পিতার থেকেও জিন আসছে মাতার থেকেও জিন আসছে, দুইজনের থেকেই জিন আসছে। তাহলে এটাকে বলা হবে থ্যালাসেমিয়া মেজর, বা এই যে বাংলায় বলে তীব্র থ্যালাসেমিয়া। তাহলে তীব্র থ্যালাসেমিয়ার কারণে কি হইতে পারে? মায়ের পেটের মধ্যেই শিশু মরে যেতে পারে। যদি শিশুর তীব্র থ্যালাসেমিয়া থাকে, বাবা মা দুইজনের থেকেই জিন পায়, তাহলে অধিকাংশ শিশু কি হয়? মায়ের পেটের মধ্যেই মৃত্যু হতে পারে। তাহলে মায়ের পেটের মধ্যেই মৃত্যু হওয়াকে কি বলে? এটা একটু জেনে রাখো, নাইস টু নো হিসেবে। সংক্ষেপে বলা হয় আইইউডি। আইইউডি এর ফুল ফর্ম কি? ইন্ট্রা। কার ভেতর বাচ্চা থাকে? ইউটেরাসের ভেতরে। ইউতে ইউটেরাইন, ইউটে আর INE, আর ডিতে ডেথ, DEATH, ইন্ট্রা ইউটেরাইন ডেথ বলা হয়। তাহলে মায়ের পেটের ভেতরে যদি বাচ্চা মরে যায় সেটাকে বলা হয় IUD, আর ফুল নাম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডেথ। তাইলে তোমাদের এই তীব্র থ্যালাসেমিয়ার কারণে কি হইতে পারে? তীব্র থ্যালাসেমিয়ার কারণে বা থ্যালাসেমিয়া মেজরের কারণে IUD হইতে পারে। কি হইতে পারে? IUD হইতে পারে। তার মানে ইন্ট্রা ইউটেরাইন ডেথ, মায়ের পেটের মধ্যে বাচ্চা জন্মের আগেই মারা গেছে। আর আক্রান্ত শিশুরা যদি মায়ের পেটের মধ্যে মারা না যায়, যদি জন্ম হয়, তাহলে জন্মের পর প্রথম বছরেই প্রচুর পরিমাণে রক্তশূন্যতা রোগে ভোগে। কোন রোগে ভোগে? রক্তশূন্যতা রোগে ভোগে। এখন রক্তশূন্যতার রোগের আসল নাম, ভালো নাম কি রে? ভালো নাম হচ্ছে অ্যানেমিয়া। ANEMIA, অ্যানেমিয়া। তাহলে অ্যানেমিয়াটা অ্যানেমিয়া দিয়ে দেয় পরীক্ষায়। রক্তশূন্যতার আরেকটা নাম, রোগের নাম হচ্ছে অ্যানেমিয়া। তাহলে লক্ষণ আমরা কি দেখলাম? থ্যালাসেমিয়া। তার মানে বাবা মা মনে করো বিয়ে হয়েছে, জানেই না যে আমাদের মধ্যে থ্যালাসেমিয়ার জিন আছে। এখন প্রথম বাচ্চা মনে করো পেটের মধ্যে মরে গেল, তখন তার কি করা উচিত? তাহলে থ্যালাসেমিয়া দুজনেরই টেস্ট করা উচিত, যে বাচ্চাটা পেটে কেন মারা গেল, থ্যালাসেমিয়া আছে নাকি আমাদের, তাই না? এইটা একটা ম্যাটার। আর যদি বাচ্চাটা বেঁচে থাকে তাইলে প্রথম বছরে কি হয়? প্রচুর রক্তশূন্যতা, অ্যানেমিয়া দেখা দেয়। তাহলে বাচ্চা হয়েছে, হওয়ার পর 1 বছরের মধ্যে দেখতেছি বাচ্চার রং টং সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না।
তখন আমাদের পিতামাতার দুইজনেরই কী করতে হবে, থ্যালাসেমিয়া টেস্টটা করে নিতে হবে যে তাদের দুইজনেরই থ্যালাসেমিয়া আছে কি না। যদি থাকে তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আমরা চলে আসি ট্রিটমেন্টে, চিকিৎসায়। চিকিৎসার রক্তশূন্যতা, রক্ত কমে যায় তার মানেই রক্ত দিতে হবে। রক্তশূন্যতা মানেই কী করতে হয়, রক্ত দিতে হয় নির্দিষ্ট সময় পর পর। কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো কারো ক্ষেত্রে দেখা খুব বেশি হইলে 15 দিন পর পরও রক্ত দেওয়া লাগে তীব্র থ্যালাসেমিয়া হইলে। আবার কারো কারো ক্ষেত্রে 3 মাস পর পর দিলেও হয়, তা কারো কারো ক্ষেত্রে 6 মাস পর পর দিলেও হয়, বাট রক্ত দিতে হয়। তাহলে প্রথম 1 নম্বর চিকিৎসা কি, রক্তদান। তারপরে 2 নম্বর চিকিৎসা হচ্ছে ঔষধ। তাহলে 1 নম্বর চিকিৎসা রক্তদান, 2 নম্বর চিকিৎসা হচ্ছে ঔষধ। তাহলে এই রক্তদান এবং ঔষধ এইটা হচ্ছে চিকিৎসা। এর পাশাপাশি কিছু জিনিস মেনে চলতে হয় চিকিৎসা হিসেবেই। কী করতে হয়, কিছু জিনিস মেনে চলতে হয়। তাইলে এদের লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খাওয়া যাবে না, একদম খুবই ইম্পর্ট্যান্ট এইটা। লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খাওয়া যাবে না। লৌহ সমৃদ্ধ ফলের আমি লিস্ট দিয়ে দিব পরে তোমাদের ইনবক্সে। তাইলে লৌহ সমৃদ্ধ, লৌহের ইংরেজি কী রে আমাকে বলো তো, কেমিস্ট্রির স্টুডেন্টরা লৌহের ইংরেজি কী? মাইক্রোফোন অন করে বলো। আয়রন। আয়রন। তাইলে লৌহের ইংরেজি হচ্ছে আয়রন। আয়রনের সংকেত কী রে? Fe। এফি। তাহলে আয়রনের সংকেত হচ্ছে এফি, তার মানে এফি বা আয়রন সমৃদ্ধ। তাহলে তোমার আয়রন সমৃদ্ধ না লিখে অপশনে দিয়ে দিবে এফি সমৃদ্ধ, তখনই তো মাথা ঘুরবে। তাইলে এগুলো একটু মনে রাখতে হবে, সাইডে এগুলো সাইড নোট করে এখান থেকে টান দিয়ে দিয়ে লিখে রাখতে হবে, আমি যেভাবে করতেছি এভাবে। তাই লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খাওয়া যাবে না, কারণ এই লৌহ খাইলে এটা যে শরীরে যে কী হবে, জমে যাবে। কারণ এই লৌহটা কাজ করতে পারবে না, শরীরে যে জমে গেলেই অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন করবে। এছাড়া কি হইতে পারে, যকৃত যদি নষ্ট হয়ে যায়, এই থ্যালাসেমিয়া রোগের পেশেন্টের মানে থ্যালাসেমিয়ার রোগীর যদি যকৃত নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয়ে যায়, যকৃত। যকৃত কোনটা রে, যকৃতের ইংরেজি কি বলতো, এই যকৃতের ইংরেজি কি বলো একজন, কই রে বল, কেউ জানে না? যকৃতের ইংরেজি লিভার, এটা জানিস না তোরা? লিভার জন্ডিস মানুষ বলে না, এটা গ্রামের মানুষও তো বলে যে লিভার জন্ডিস হয়েছে, তাই না? তাইলে এই যকৃত বা লিভার এইটা যদি নষ্ট হয়, তখন কি রোগে আক্রান্ত হবে, সেই থ্যালাসেমিয়ার পাশাপাশি জন্ডিস রোগেও আক্রান্ত হয়ে যাবে। তাইলে এই যকৃতের ইংরেজি নাম লিখে রাখবা লিভার, যকৃতের ইংরেজি নাম লিখে রাখবা লিভার। তারপরে চলে আসো অগ্নাশয়, অগ্নাশয়ের ইংরেজি নাম লিখে রাখবা প্যানক্রিয়াস, অগ্নাশয়ের ইংরেজি নাম লিখে রাখবা। আমি একটু লিখে দিচ্ছি, সবাই বানান করে লিখে রাখো, PAN, প্যান, CREASE, প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে আমাদের কি তৈরি হয় বলো তো, ইনসুলিন তৈরি হয়। কি তৈরি হয়, ইনসুলিন। তাইলে এই যে ইনসুলিনের কাজ কী রে, ইনসুলিন কারা নেয় আমাকে বলো তো, মাইক্রোফোন অন করে একটু একজন বলো তো, কারা ইনসুলিন নেয়? ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কি সমস্যা হয় বলো তো, কি বেড়ে যায়? ইনসুলিনের অভাবের জন্য। আমি যেটা প্রশ্ন করছি সেটা বল বেটা, কি বেড়ে যায় ডায়াবেটিসের রোগীদের? রক্তে কিসের মাত্রা বেড়ে যায় রে? কি খাইতে নিষেধ করে ডায়াবেটিসের রোগীদের ডাক্তাররা? সুগার বেড়ে যায়, মিষ্টি খাইতে নিষেধ করে। তাইলে ডায়াবেটিসের রোগীদের সুগার বেড়ে যায়। এই সুগারকে কমায় কে? সুগারকে কমায় হচ্ছে ইনসুলিন। তাহলে এই ইনসুলিন আমাদের কোথায় তৈরি হয় রে? অগ্নাশয়ে। কোথায় তৈরি হয়? অগ্নাশয়ে। অগ্নাশয়ের ইংরেজি কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয়। তাইলে এই ইনসুলিন আমাদের দেহে, তোমার দেহে, আমার দেহে ডায়াবেটিস হয় নাই কেন? আমাদের অগ্নাশয়টা ঠিকঠাক কাজ করতেছে। আমার দেহে যত গ্লুকোজ খাচ্ছি, এই গ্লুকোজগুলার নিউট্রালাইজ করার জন্য যতটুকু ইনসুলিন দরকার আমাদের বডি ততটুকু তৈরি করতেছে, এই জন্য আমাদের ডায়াবেটিস হচ্ছে না। যাদের অগ্নাশয় নষ্ট হয়ে যাবে তাদের সেই অগ্নাশয় বা প্যানক্রিয়াস প্রয়োজনীয় পরিমাণ কি ইনসুলিন তৈরি করতে পারবে? পারবে না। দেখা যাবে যে কারো কারো ইনসুলিন, প্যানক্রিয়াস সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে ইনসুলিন তৈরি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আবার কারো কারো একটু নষ্ট হয়েছে, দেখা যাচ্ছে ইনসুলিন উৎপাদন কমে যায়, তাদেরও ডায়াবেটিস হয়। তার মানে কি অগ্নাশয় নষ্ট হলে কোন রোগ হবে? অগ্নাশয় নষ্ট হলে কোন রোগ হবে রে? ডায়াবেটিস। তাহলে লিভারে সমস্যা হলে কোন রোগ হয়? জন্ডিস। অগ্নাশয় সমস্যা হলে কোন রোগ হয়? ডায়াবেটিস। মনে থাকবে। তাহলে এই এই রোগের লক্ষণও দেখা দিতে পারে। আর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সাধারণত 30 বছরের বেশি বাঁচে না। 30 বছর তো অনেক বেশি বলছে, 18 থেকে 20 বছরের মধ্যে অধিকাংশ পেশেন্ট মারা যায়। যাদের খুব ভাগ্য ভালো তারা মনে করো 30-32 বছর পর্যন্ত বেঁচে থাকে আর কি থ্যালাসেমিয়া থেকে। তাইলে আমরা লক্ষণে জানলাম, লক্ষণে দুইটা কথা দিয়ে লক্ষণ বলবো আমরা, একটা তীব্র থ্যালাসেমিয়া দিয়ে, একটা থ্যালাসেমিয়া মেজর দিয়ে। তাহলে তীব্র থ্যালাসেমিয়া দিয়ে আমরা কি বলবো? তীব্র থ্যালাসেমিয়া আক্রান্ত হলে আইইউডি হইতে পারে। আইইউডি মানে কি? ইন্ট্রাউটেরাইন ডেথ, মায়ের পেটের ভিতরেই বাচ্চা মরে গেছে এরকম। আর থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাহলে জন্মের পর কি হয়? যে প্রচুর পরিমাণে তীব্র রক্তশূন্যতা বা জটিল রক্তশূন্যতায় ভোগে। ঠিক আছে? তাহলে জটিল রক্তশূন্যতা এখানে কি লিখছ রে? অ্যানেমিয়া লিখছো? অ্যানেমিয়া লেখো নাই বোধ হয়, লিখলেও এই অ্যানেমিয়ার ওপরে একটু লিখে রাখো সিভিয়ার, ACVERE। এই তীব্র থ্যালাসেমিয়া, তীব্র রক্তশূন্যতা, এটাকে বলা হয় সিভিয়ার অ্যানেমিয়া। তাহলে তীব্র রক্তশূন্যতাকে কি বলা হয়? সিভিয়ার অ্যানেমিয়া, ACVERE, সিভিয়ার ANAEMIA, সিভিয়ার অ্যানেমিয়া। তীব্র রক্তশূন্যতার এখানে জটিল, ওই যে জটিল তীব্র একই কথা, জটিল রক্তশূন্যতা বা তীব্র রক্তশূন্যতা যেটাই থাকুক, এটার ইংরেজি হচ্ছে সিভিয়ার অ্যানেমিয়া। এটা একটু মনে রাখবা। আমাদের থ্যালাসেমিয়া শেষ। থ্যালাসেমিয়া থেকে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। বুঝতে সমস্যা না থাকলে আমরা আজকের ক্লাসটা একটু এখানেই শেষ করব। আমার ওই যে চেম্বারে যেতে হবে, তো একটা পেশেন্টের রিভিউ করতে হবে, তো ওইটা একটু আমি আজকে এ পর্যন্তই থাক। কালকে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে এই অধ্যায়ের। হোমওয়ার্ক থাকবে, তোমরা চলে আসো হচ্ছে, এগুলো তো দাগায় নিছো, দাগায় না নিলে অবশ্যই আজকে দাগায় নিবা। এই যে 274 পৃষ্ঠা, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এই যে অন্তঃপ্রজাতিক আর পরিবেশের সঙ্গে সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, এই যে সি এর মধ্যে আছে, সি এর মধ্যে 3টা, এই 3টা জিনিস একবারে মুখস্থ করবা। মুখস্থ করবা বলতে এমনি পড়বা আর কি, 5-7 বার রিডিং পড়বা, তাইলেই হয়ে যাবে। তারপরও আমি পড়াবো, বাট অবশ্যই পড়ানোর আগে এটা 5-7 বার রিডিং দিবা। কালকে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই থাকুক। তাইলে কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওদের চিকিৎসার ওখানে যে আমাদের তো রক্তশূন্যতা দেখা দিলে আব্বু আমরা শুধু বলে যে আয়রন জাতীয় খাদ্য মানে খাবার হ্যাঁ দেখতে, তাহলে এখানে আয়রন জাতীয় খাদ্য খেতে নিষেধ করছে কেন? হ্যাঁ, এইটা হচ্ছে ম্যাটার। দেখো, আয়রন রক্তশূন্যতা হইলে প্রথমে তোমাকে বুঝতে হবে রক্তশূন্যতাই কি থ্যালাসেমিয়া? না, রক্তশূন্যতাই থ্যালাসেমিয়া না, কিন্তু থ্যালাসেমিয়া হইলে তোমার রক্তশূন্যতা থাকবেই। ব্যাপারটা এরকম। এখন তোমার আয়রনের কাজ কি? আমরা যে আয়রন খাই, এই আয়রন মূলত আমাদের দেহে রক্ত তৈরিতে সহায়তা করে। রক্ত তৈরির প্রক্রিয়ার নাম এরিথ্রোপয়েসিস। এইটা হয় আমাদের হাড়ের ভেতর, মেরুদণ্ডের হাড় থেকে শুরু করে বড় বড় কিছু হাড়ের ভেতরে হয়। ঠিক আছে? এই প্রক্রিয়াটা তাহলে রক্ত আরবিসি তৈরি করতে সাহায্য করে হচ্ছে কে? আয়রন। বাট এখানে থ্যালাসেমিয়ায় আরবিসি তৈরি হচ্ছে কেমন? ভালো আরবিসি না ত্রুটিপূর্ণ আরবিসি? ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ। তাহলে এখন তোমার দেহ সুস্থ আরবিসি তৈরি করতে পারতেছে না, কিন্তু আরবিসি তৈরির জন্য যে জিনিস লাগে সেই জিনিস খালি তুমি শরীরের ভেতর দিচ্ছ, তাহলে ওই জিনিস যে কী করবে? ওই জিনিস যে তো আরবিসি তৈরি করবেই। কিন্তু এই সময় আরবিসি তৈরি হলে তোমার আরবিসিগুলো কেমন হবে? সুস্থ হবে না ত্রুটিপূর্ণ হবে? ত্রুটিপূর্ণ হবে না? তাহলে ত্রুটিপূর্ণ আরবিসি যত বেশি হবে তোমার দেহে, তোমার থ্যালাসেমিয়ার সমস্যা তত তীব্র হইতে থাকবে না? এই জন্য যেন ত্রুটিপূর্ণ আরবিসি তৈরি কম হয়, এই জন্য থ্যালাসেমিয়া, শুধুমাত্র থ্যালাসেমিয়ার জন্য যাদের রক্তশূন্যতা হয়েছে তাদেরকে আয়রন জাতীয় খাবার দেওয়া যাবে না, কারণ তার দেহে যদি আরও রক্ত তৈরি হয় এই রক্তগুলো সব নষ্ট রক্ত হবে। এই জন্য তার রক্ত তৈরিটাই কমায় দিতে হবে। যে রক্ত তৈরি কমে যাবে, আমরা বাইরে থেকে রক্ত দিব। এই জন্যই ওই যে ব্যাগে করে আলাদা করে রক্ত দিতে হয়, ইনফিউজ করতে হয়। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
আর কারো কোনো প্রশ্ন? না স্যার, প্রশ্ন নেই। আচ্ছা, না থাকলে তাইলে আমরা আজকে শেষ করি। ইনশাল্লাহ কালকে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। যতটুকু পড়া দিছি পড়বা, হোমওয়ার্ক দিছি যতটুকু করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। গতকালকের হোয়াটসঅ্যাপে যারা পাঠাইছো ওইগুলোর রিভিউ আমি আজকে পাঠিয়ে দিব। আর এই অধ্যায় শেষ হইলে আগামী শুক্রবারে তোমাদের যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় এটার উপর আমি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব। হয়তো তোমাদের 5-6 সেট আমি প্রশ্ন দিব এই অধ্যায় থেকে, ওই 5-6 সেটের মধ্যে হুবহু কমন থাকবে, ওগুলো বাসায় নিজে নিজে পড়ে নিতে হবে। আমি প্রশ্ন বানায় দিব, ঠিক আছে? তাইলে তাইলে শেষ করি আজকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।